হ্যাঁ, তাহলে আমি আপাতত এটা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, তো দেখো, আচ্ছা তোমাদের আশেপাশে কোনো বড় পুকুর ডুবা আছে যেখানে আমাদের এখানে বিসর্জন দেওয়া হয়? হ্যাঁ আছে তো, মন্দিরের সামনে, মানে এখানে তো আমাদের এমনিতে মন্দিরের একটা পুকুর আছে, মন্দিরের পাশে, মন্দিরের সাথে লাগানো মন্দিরের পুকুর আছে। এখন আমার এখানে বড় করে নতুন মন্দির করতেছে, অনেক বড় করে, তো এটার ঘাট দেওয়া হয় না, তো এখন মন্দিরের ওখানে বিসর্জন দেয় না। মানে এই দমদমার সামনে একটা পুকুর আছে, ওখানে দিচ্ছে গত বছর। এমনিতে তো এখানে দক্ষিণ রাউজানে ওই ব্রাহ্মণহাট ছিল না, ওখানে একটা আহ হ্যাঁ, গঙ্গা মন্দির ছিল। এই দক্ষিণ রাউজানের ওগুলা ওখানে বিসর্জন দেয়, দশমীর দিন অনেক বড় করে অনুষ্ঠান হয়, সেখানে বিসর্জন দেয়। আচ্ছা, এমনিতে আমাদের গুলা গত বছর থেকে নাকি এখানেই দিবে, ওখানে যাবে না, কারণ ওখানে গেলে ওগুলা ঠাকুর গুলো ওখানে নিয়ে যেতে হয় গাড়ি করে, তো ওখানে মহিলারা কেউ যাইতে পারে না। আনন্দটা একটা মাটি হয়ে যায় না, এই জন্য এবছর থেকে এখানেই করবে হ্যাঁ, বিসর্জন। হ্যাঁ, রাত রাত হয়ে যেত অনেক। হ্যাঁ চট্টগ্রামে দেশ ভাগের সময় কত পার্সেন্ট এখানে মুসলমান ছিল জানো চট্টগ্রামে? উনিশশো না, সাতচল্লিশে দেশ ভাগের সময় চট্টগ্রামে তোমার মুসলমান ছিল মাত্র 5%। এখন চট্টগ্রামে তো বেড়ে গেছে। এখন উল্টা হয়ে গেছে। এখন উল্টা হয়ে এখন তোমার হিন্দুই হয়ে গেছে, কেমন মনে করো যে 12-15%, 15% মেবি আর কি, এভারেজে 15-12 এরকম হিন্দু হয়ে গেছে গা এত, আর মুসলমান হয়ে গেছে গা বাকি। মানে মুসলমান আছে, তারপরে তোমার মারমা চাকমা আছে, তো হিন্দু হচ্ছে হ্যাঁ 15% এভারেজে বলা যায়। কিন্তু আগে ছিল তোমার মুসলমান ছিল মাত্র 5%, ওই 1947-এ। তাহলে তারপরও চট্টগ্রাম কেন বাংলাদেশের হইলো ভারতবর্ষের কেন হইলো না? নির্বাচন হয়েছিল, বুঝছো? তো নির্বাচনের হ্যাঁ মধ্যে তোমার যে বললাম যে তোমার হিন্দু ছিল যারা, সংখ্যাগরিষ্ঠ হিন্দু ছিল, তারা নাকি চাইছে যে তারা বাংলাদেশের অংশ হয়ে থাকতে চায়, তারা ভারতবর্ষে যাবে না, বুঝছো? তাদের হ্যাঁ। সিদ্ধান্তের কারণেই চট্টগ্রাম আজকে বাংলাদেশে, নাহলে এখন ভারতবর্ষে থাকতো। তো যাই হোক, তো শুরু করি কি আমরা, ব্যাপারটা উল্টা হয়ে গেছে। কমতে 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 অনেক, তুমি পশ্চিমবঙ্গে যায় দেখবা, কলকাতায় যায় দেখবা, তোমার মানে ম্যাক্সিমাম বাঙালির মধ্যে তোমার চট্টগ্রামের মানুষ বেশি। মানে অন্যান্য এলাকার থেকে ময়মনসিংহ বলো, সিলেট, খুলনা, বরিশাল, সব থেকে নাকি চট্টগ্রামের মানুষ বেশি তোমার পশ্চিমবঙ্গে। এখান এখানে থেকে যে হ্যাঁ, ওই হিন্দুরা যায়। ইন্ডিয়া চলে যায়, যে আমার জেঠু একটাও চলে গেছে আমাদের ঘরের পাশে, আরো একজন আছে হ্যাঁ, কাকু, উনিও চলে গেছে, একদম পুরো ফ্যামিলি নিয়ে ওখানে সেটেল। হ্যাঁ, হ্যাঁ, চট্টগ্রামেরই নাকি ওখানে বেশি। তো হ্যাঁ এখন কিন্তু যাওয়া যাবে না, এখন কিন্তু সরকারের নিষেধাজ্ঞা দিয়েছে। তোমার ওইখানকার যে মোদী সরকার নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, এখন যাওয়া যাবে না। আগে তোমার খোলা ছিল। তোমার মহাত্মা গান্ধী আছে না, হুম। মহাত্মা গান্ধী একটা বিল পাশ করে গেছিল, মানে ওদের কি বলে সংবিধানে বলে গেছিল যে তোমার আফগানিস্তান, পাকিস্তান, তারপরে বাংলাদেশ, এই 3 মুসলিম দেশের মধ্যে যদি কোনো হিন্দু যদি তোমার অত্যাচারিত নিপীড়িত হয়, যদি কোনো স্বাধীনতা যদি না পায়, তাহলে তারা ইচ্ছা করলে ভারতবর্ষে চলে আসতে পারবে, তাদের জন্য তোমার কাঁটাতারের বেড়া একদম খোলা, অলওয়েজ থাকবে। এটা মহাত্মা গান্ধী এরকম একটা নিয়ম করে গেছিল। কিন্তু তারপরে এটা ধীরে ধীরে আর এখন নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে ধীরে ধীরে। তো এখন তোমরা মানে কেউ যদি যাওয়ার কোনো পণ করে, তাহলে কিন্তু যাওয়া খুব কঠিন। এখন যাওয়া যাবেই না, নাগরিকত্ব দিবে না। তো যারা অলরেডি গেছে অনেক বছর আগে, তাদেরই সংখ্যা। এখন এনআরসি করতেছে ইন্ডিয়া, এনআরসি শুনো এগুলো কিছু? এনআরসি, তারপরে তোমার আরো কি কি জানে আছে, মানে যারা বিজেপি। বাইরে থেকে আইছে, বহিরাগত যারা আছে তাদেরকে বের করে দিবে। মাঝে মাঝে মোদি ভাষণ দিয়ে বলে যে যারা বাংলাদেশ থেকে আসছো তাদেরকে বের করে দিবে, এরকম মাঝে মাঝে বলে, বুঝছো? খুব মারাত্মক পরিস্থিতি এখন বর্তমানে। তো যারা এখানে আগে তো গেছে, আমার জেঠু যারা আছে, আরো কবে মানে গেছে? ওরা তো একদম ফ্যামিলি। ওরা, আমার জেঠু ওরা গেছে যে ধরেন 7-8 বছর হয়েছে, পাশে জেঠু একটা আছে।
তারপর আরেকটা এগুলো আমি ছোটবেলা থেকে কখনো দেখি না। আরেকটা কাকু আছে উনি ছোটবেলা থেকে কখনো দেখি না। একদম ওখানে সেটেল ফ্যামিলি-ট্যামিলি নিয়ে। ওই সময়টাতে অনেকে গেছে। ওই সময়টাতে সরকার এলাও করছে। তো এখন যে ভোটার আইডি কার্ড হয় না, যেমন আমাদের ভোটার আইডি কার্ড হলে কি হয়, তোমার আব্বার নাম, তোমার দাদার নাম, তোমার তার দাদার নাম এরকম জিজ্ঞেস করে না, তাদের জন্মস্থান হুম, কোথায়, এগুলো জিজ্ঞেস করেই কিন্তু তোমার আইডি কার্ডটা দেওয়া হয়, ন্যাশনাল আইডি কার্ড মানে জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়। তো এরকম ইন্ডিয়াতে যখন তোমার এইভাবে করানো হয়, মনে করো তুমি চলে গেলে, তো মনে করো কেউ ধরতে পারতেছে না, তো তখন তোমাকে যখন আইডি কার্ডটা করা হবে তখন তোমাকে এসে জিজ্ঞেস করবে, এভাবে প্রত্যেকটা বলতে হবে তোমার দাদার জন্মস্থান কোথায়, তোমার মামার জন্মস্থান কোথায়, মানে সব ডিটেলসে বললে, যদি এটা ভেরিফাইড হয় যে আসলে তোমার তথ্যগুলো সত্য, তোমার দাদা অমুক অমুক ভারতে জন্মগ্রহণ করছে, তাহলে তোমার নাগরিকত্ব দিতে হবে। আর যারা এরকম তথ্য দিতে পারতেছে না, যে অমুকের দাদা অমুকের আব্বা এরকম বাংলাদেশ থেকে আসে, পাকিস্তান থেকে আসে, তাদের ক্ষেত্রে ঝামেলা করতেছে, প্রচুর হয়রানি করতেছে আর কি। এই মোদী সরকারটা এরকম আর কি। তো যা হোক আর কি, তাহলে আমরা শুরু করি। আর এই চ্যানেল তো সব তুলে দিছে, দেখছো? না দেখি না এখনো চ্যানেল তো বন্ধ ছিল। হ্যাঁ, এখন সব বন্ধ, ইন্ডিয়ান সব চ্যানেল বন্ধ। ঠিক আছে, এটা হুম। ভালো হয়েছে, এটা করা উচিত ছিল। টিভিটা এখন বন্ধ। হ্যাঁ, তো যাক, দেখো তাহলে বাংলাদেশের কয়েকটা টিভি আগে ওদের ওখানে চলতো, পশ্চিমবঙ্গে কিছু টিভি চলতো, ওগুলো ওরা ভরাট বন্ধ করে দিয়েছে, অনেক আগে বন্ধ করে দিয়েছে ওরা। তো বাংলাদেশও বন্ধ করবে 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 করতে করতে এই যে এখন করে দিছে। বাংলাদেশের অনেক টাকা তোমার চলে যায় ইন্ডিয়াতে, অনেক টাকা। যাক, স্যার তো আপনাদের ওখানে আমরা তাহলে, আশেপাশে পুজো হয়? হ্যাঁ আপনাদের ওখানে হ্যাঁ আশেপাশে হ্যাঁ পুজো হ্যাঁ হয়? হ্যাঁ আছে আছে, হ্যাঁ আছে। আমি এখানে পড়াই স্টুডেন্টই, আমাদের আশেপাশে হিন্দু আছে, অনেক হিন্দু আছে। আবার কিছু কিছু হিন্দু তোমার ইন্ডিয়াতে চলেও গেছে, আছে, প্রচুর আছে। আমাদের ক্লাসমেট ছিল আমরা, আমাদের স্কুলে সায়েন্সের আমরা ছিলাম 17-18 জনের মতো ছিলাম। ওইখানে তোমার 5 জনই ছিল হিন্দু। ওদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, আমাদের পাশের বাসায় মানে আসে প্রত্যেক ঈদে ওরা আসে। 2-3 জন হিন্দু আছে না, আমাদের বান্ধবী, হ্যাঁ। আমাদের মানে ক্লোজ ফ্রেন্ড আর কি, একসাথে বড় হয়েছে আমরা। এরা আসে ঈদে, প্রত্যেক ঈদে আসে, এই যে এবার ঈদ হইলো আসে, আসলো, আমি ঘুমাইছি হঠাৎ করে আইসা টাকাটাকি শুরু করে দিচ্ছে, ওরা আসে। পূজা হয় একদম পাশে, আমাদের বাসায়, আমাদের বাড়িতে শব্দ শোনা যায় সারা রাত সারা দিন, হ্যাঁ শোনা যায় আমাদের হয়। পুজো অনেক বড় করে হচ্ছে এখন। এবছর 6 লাখ টাকা বাজেট। আচ্ছা আচ্ছা, কিন্তু প্রচুর, 6 লাখ টাকার বাজেট, তাহলে অনেক ভালো হচ্ছে তাহলে। আমাদের হ্যাঁ। মানে আমাদের দুই পাশে হয়, আমাদের বাড়ির দুই পাশে। এক পাশে হচ্ছে একটা, ওটা একটু মানে পার্সোনাল, মানে পার্সোনাল ব্যক্তিত্ব অনুযায়ী হয়। আবার আরেক পাশে হচ্ছে ওটা তোমার ওই যে কমিটি টাইপের, তোমার ওই মার্কেট আছে না, বাজার, ওইরকম হ্যাঁ। বাজার কমিটি। তো ওইখানে বড় মন্দির আছে, তো ওই পাশে আর কি, ওটা কমিটি আকারে, ওটা পুরো এলাকার একটা কমিটি আর কি। আবার আরেক পাশে যেটা বললাম না, ওই যে বান্ধবী যেটা বললাম, ওর আব্বা ওটা ব্যক্তিগত ভাবে করে, ম্যাক্সিমাম খরচটা ওর আব্বা দেয়, আর বাকিটুকু হচ্ছে আত্মীয় স্বজন সব মানে যেভাবে কন্ট্রিবিউট করে আর কি দেয়। তো ওদের বাসাই হয় এটা ডাইরেক্ট। আমাদের ওইখানে বাসায় হয়, একদিকে পাশে একটা পাড়া আছে। আবার আমাদের যেটা হয় ওটা সামাজিক, সার্বজনীন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সার্বজনীন গুলা আমাদের, নাকি একদম বেশি আরো মানে একদম ভালো হ্যাঁ, টাইপের হয়, বাজেট বেশি বেশি থাকে। মজা হয়। আমাদের এখানে মানে মানুষ দেখতে আসে যে পুজো ঠাকুর দেখতে বেরোয়, যে মানুষ জায়গা দিতে পারে না। অনেক বড় করে মন্দির করছে আমাদের, একদম ইন্ডিয়ান সিস্টেমে। তোমাদের ওইখানে মুসলিমরা যায় না? হ্যাঁ আসে কম তো, যায় না? আমি অনেক দেখছি। আমাদের এখানে, ওই আমাদের কলেজের মুসলিমরাই বেশি ভাইয়াদের। যায়। আমাদের এখানে পূজা গুলাতে মুসলমানরাই বেশি যায়, সব ভিড় করে থাকে যায়। হ্যাঁ আমার বাড়িতে ওরকম, ওখানে পাশে একটা মুসলমান পাড়া আছে, একদম ওদের সামনে অপোজিটে বিসর্জনের সময় মুসলমানরা সবাই রাস্তা লাইন ধরে থাকে। হ্যাঁ হ্যাঁ, আমগুলো ওইখানে মনে হয় ট্রাফিক জ্যাম লাগে যাবো, খালি মানে হ্যাঁ। মুসলমানই বেশি, হিন্দু আর কয়টা, মুসলমানই বেশি। হ্যাঁ। তো যাক, এটা মানে কি বলবো আর কি, ভালো যদি আমাদের, ইসলামে কিন্তু হারাম, মূর্তি পূজা দেখা হারাম, কিন্তু তারপরেও যায় দেখে। তো দেখো, সমস্যা নেই, এটা তোমার ভ্রাতৃত্ব। আমাদের এখানে আবার কোন ধরনের কোন এরকম কোন অপ্রীতিকর ঘটনা এই পর্যন্ত ঘটেনি, মানে ইতিহাস নাই এরকম যে এরকম এরকম কোন ঘটনা হচ্ছে, মানে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এখানে হয় নাই এই পর্যন্ত। খুব ভালো আমাদের, কোঅপারেট সবাই, খুব কোঅপারেট, মানে সবাই খুবই হেল্প করে আর কি, সবাই সবাইকে হেল্প। আর ওই কলা গাছের কত কলা গাছ দরকার, আবিজাবি দরকার না,
একদম হুম free, মানে কোনো দ্বিধা করে না। তোমার ওই যে পার্সোনালি যেটা হয় যেখানে, ওখানে ওদের বিসর্জন দেওয়ার মতো ওরকম পুকুর ডুবা ছিল না এক সময়। তো ওদের বাড়ির হুম পাশে একটা বড় পুকুর ছিল, এটা তাও মুসলমানদের। তো ওরা মাছ চাষ করে পুকুরে। তো ওরা ওই সময়টাতে, ঠিক ওই সময়টাতে কি করতো জানো, অনুমতি দিয়ে দিত, মাছ তুলে বিক্রি করে ফেলে তারপর অনুমতি দিয়ে দিত যে হ্যাঁ করো এটা, বিসর্জন দাও। বুঝছো, এরকম কোঅপারেটিভ সবাই, অনেক ভালো। যাক, এটা ভালো। তাহলে দেখো আমরা শুরু করে দেই। দেখো, তাহলে টাইপ একে আমরা শুরু করছিলাম, তাই তো নিশা? আমাদের ছিল হচ্ছে হ্যাঁ, 9 এর হ্যাঁ এইচে তোমাকে কয়টা অঙ্ক করতেও দিছিলাম। তারপর আমরা একটা করে 9 একটা এর করে মনে নিচে করি আমরা। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে একের 5, এটা দিনাজপুর বোর্ডে আইছিল। দেখো একের 5, দেখো দিনাজপুর বোর্ড এখানে বলা হয়েছে, হ্যাঁ, যে x² - 2y² ইকুয়াল হচ্ছে 10। ঠিক আছে, x² - 2y² = 10 বক্ররেখার -4 3 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলছে। জাস্ট ঢাল বের করতে বলছে, আর কিছু না। কোন বিন্দুতে? -4, 3 বিন্দুতে ঢাল বের করতে বলছে। তো ঢাল মানে আমরা কি যেন দেখছিলাম, ঢাল মানে হচ্ছে dy/dx। এটা কি আসলে ঢাল বলা হয় না? হ্যাঁ এটাকে ঢাল বলা হয়। তাহলে আমি এই যে যে বক্ররেখাটা দাও সেখান থেকে dy/dx বের করবো। তো তাহলে করা শুরু করি, একবার ডিফারেন্সিয়েশন করি। কার সাপেক্ষে কাকে? x এর সাপেক্ষে y কে। তো ওয়াই x কে এর সাপেক্ষে আমি x² কে করব, মানে প্রত্যেকটা টার্মকে আমি ডিফারেন্সিয়েশন করব। তাহলে x² কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে? 2x, মানে x² কে করলে 2x, তারপরে মাইনাস আছে মাইনাস, তো 2 তো 2ই থাকবে। এখন y², তো y তো আর x না, কিন্তু আমাদের মনে মনে ধরে নিতে হবে একটা x এর ফাংশন, তাহলে x²। তো x² কে করলে কত হবে? 2x, তার মানে 2y। কিন্তু y তো আসলে x না, y হচ্ছে আলাদা ফাংশন। তাহলে dy/dx, বুঝলা, ইকুয়াল টু 10। 10 কে করলে তো 0 আসবে, কারণ 10 হচ্ছে পুরোপুরি একটা কনস্ট্যান্ট মান। বলো এই লাইনটা কি বুঝলা? হ্যাঁ তারপর এখন আমরা কি করতে পারি বলো দেখি, এটাকে আলাদা করতে হবে। তো আমরা এই জিনিসটা ওই পাশে নিয়ে যাই। তাহলে 2 দুগুণে 4y dy/dx ইকুয়াল টু 2x। বুঝলা কি করলাম? জাস্ট পক্ষান্তর করছি, আর কিছু না। তাহলে dy/dx ইকুয়াল টু 4y টা ওই পাশে পাঠিয়ে দেই, 2x/4y। 2x/4y তাহলে 2 2 কাটাকাটি গেলে তাহলে এটা থাকে। তাহলে সুতরাং dy/dx ইকুয়াল টু x বাই টু। x/2y এটি তো ঢাল, এটাই ঢাল হুম না? কিন্তু কোন বিন্দুতে বের করতে বলছে ঢাল? 4 -4,3। তাহলে -4,3 এখানে বসাই দাও। তাহলে এই যে সুতরাং -4,3 বিন্দুতে ঢাল সমান সমান হচ্ছে x এর মান কত? 3, y এর মান কত? তাহলে -4। তাহলে কত আসতেছে? 3/4 দুগুণে 8 -8। এই যে এটা হলো ঢালেরই অ্যান্সার। বলো বুঝলা কিনা? ছোট্ট একটা অঙ্ক। যাক, এখন আমরা দেখব, বুঝছো দিশা? হ্যাঁ একের দেখি 4, দেখি একের 4 তো পারবাই। আচ্ছা, একের 4টা হুম করবো আমরা। একের 4, y/x³ বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকের ঢাল 1 তাদের স্থানাঙ্ক বের করো। ঠিক আছে, স্পর্শকের ঢাল কত বলছে? স্পর্শকের ঢালের ঢাল 1 ঢালের মানটা দেওয়া আছে, তার মানে dy/dx এর মানটা দেওয়া আছে কত? 1 1। ঠিক আছে, তাহলে আমরা ঢাল বের করে কি করব? ঢাল সমান সমান 1 দিয়ে দিব, কারণ আমার এখানে ঢালটা দেওয়া আছে। স্থানাঙ্ক বের করতে হচ্ছে, এখানে উল্টা কোশ্চেন। যেমন এইমাত্র যে আমরা অঙ্কটা করলাম সেখানে তোমার বিন্দু দেওয়া ছিল, ঢাল দেওয়া ছিল না। ওই বিন্দুতে ঢাল বের করতে হয়েছে। এখন আমাদের কোনো বিন্দুতে ঢাল দেওয়া আছে, বাট ওই বিন্দু দেওয়া নাই, ওই বিন্দুগুলা বের করতে হবে। তো আমাদের ঢাল দেওয়া আছে, তাহলে আমরা আগে ঢাল বের করি। ঠিক আছে, থাক। তো আমাদের বক্ররেখাটা কি দেওয়া আছে? y ইকুয়াল x³ - x² - 7x + 6, তাই তো? x³ - x² - 7x + 6। তো আমরা প্লাস ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে y কে করলে dy/dx হবে সরাসরি। তো x³ কে করলে কত আসবে? 3x², তারপরে মাইনাস x² কে করলে কত আসবে? 2x, তারপরে মাইনাস 7x কে করলে কি হবে? শুধু 7, এক চাপেগা। আর 7 6 তো কনস্ট্যান্ট, তাকে করলে শূন্য আসবে। 0 তো এইটাই না আসলে? হ্যাঁ হুম এইটাই, এইটাই ঢাল না?
এটাই কিন্তু হুম অরিজিনাল ঢাল। এখন আমরা মানটা বসাই দিই, দেখো তো ডিওয়াই ডিএক্স এর মান আসলে কত দেওয়া আছে, ঢাল দেওয়া আছে 1। 1 তাহলে আমি এখানে 1 বসাই দিতে পারি, তাহলে 1 ইকুয়াল টু 3x স্কয়ার 3x মাইনাস স্কয়ার মাইনাস y6 12 মাইনাস 7। মাইনাস 7 এটা সমাধান করলে আমি কার মান পাবো বলো তো, x এর মান পাবো না? x এর মান পাবো আমরা, x এর হ্যাঁ, দুইটা মান পাবো। y6 যদি 1 টাই পাশে নিই তাহলে -8 ইকুয়াল টু 0, তাই তো? দেখি মিডিল টার্ম হ্যাঁ করি আমরা। তুমি এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, মিডিল টার্মও করতে পারো, তোমার ইচ্ছা। তো মিডিল টার্ম করলে কি করতে হবে, x স্কয়ারের যে সহগ আর 8 এটা গুণ করতে হবে আগে, 3 8 24, 24 কে ভাঙবো তাহলে, তাহলে কত হইলো 12 দুগুণে 24, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, তাহলে 2 মিল করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়ে যাবে, তাহলে এখানে 3x স্যার স্কয়ার আসতেছে যে মাইনাস হচ্ছে 6x। x এর বলো। মান, x এর মান একটা আসতেছে 2 আর একটা আসতেছে হচ্ছে হ্যাঁ মাইনাস বলতে পারো। হ্যাঁ 3 4 4/3 হ্যাঁ, দেখো তো এটা ঠিক আছে কি, একটু প্রবলেম হইলো? -4/3 আসতেছে একটা, আর একটা আসতেছে হচ্ছে 2, একটা 2 আর একটা হচ্ছে -4/3। আচ্ছা তুমি তাহলে যেভাবে পারো এটা সমাধান করবা, এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে চলবে, ঠিক আছে? একটু দেখো তো এখানে আমাদের কোন জিনিসটা ভুল হইলো। আচ্ছা এখানেই তো বলেছে 2x না, ভাঙার 6 সময় থেকে ওখানে বলে ফেলছে। 4x, হ্যাঁ এই যে এখানে এখানে বলেছে, হ্যাঁ তাহলে এখানে 4 হবে, 4 হইলে তাহলে x প্লাস মাইনাসে -2, ঠিক আছে না? হুম x মাইনাস 2, 3x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, তার মানে x ইকুয়াল টু হচ্ছে 2, আর 3x ইকুয়াল টু হবে -4, x ইকুয়াল টু হবে -4/3, এই তো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ এটা হলো x এর মান পাইছি, দুইটা মান পাইছি, একটা x এর এটা আর একটা x। তো আমাদের বিন্দু বের করতে বলছে না, বিন্দুর কয়টা মান থাকে, x এর একটা মান থাকে, y এর একটা মান থাকে, ঠিক আছে? তাহলে আমরা বিন্দু বের করি, তো x সমান যখন 2 তখন কি হবে, ওই যে এই যে মানটা বসাবো, এই বক্ররেখা, আমাদের বক্ররেখা কোনটা, এই যে বক্ররেখা, এই বক্ররেখা ছিল না, এই বক্ররেখা x এর মানটা y বসাও, ইকুয়াল, x এর মান একবার 2 হ্যাঁ বসাবো, y এর একটা মান পাবো, আবার আর একটা -4/3 হচ্ছে বসাবো, y এর -4/3 আরেকটা একটা মান পাবো। বসাবো। তাহলে বাকি টুক আর হ্যাঁ করা লাগবে? না, পারবো। হুম পারবা না? হ্যাঁ, বিন্দু বের করে ফেল, হ্যাঁ ওই দুইটা, তার মানে দুইটা বিন্দু পাবো, জাস্ট শেষ। তারপরে বলতো 1-3, এই যে এত পরাবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের ঢাল বের করা, সরাসরি খালি ঢাল বের করা, বিন্দু দেওয়া ঢাল আছে বের করতে হবে, আর কোনো মান বের করতে হবে না এখানে। না, ওই যে বিন্দু বসাবা, ঢাল মানে ডিফারেন্সিয়েশন করবা আগে, পরাবৃত্তটার যে ইকুয়েশন দেওয়া আছে না, ওইটি তো একটা বক্ররেখা, পরাবৃত্ত কি একটা বক্ররেখা, y স্কয়ার ইকুয়াল টু 4x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ওইটি তো ঢাল। তো ওই ঢাল বের করার হুম পরে বিন্দুটা বসাই দিই, বিন্দু হচ্ছে at স্কয়ার টু at, ক্যালকুলেশন করার পরে যা আসবে তাই, যদি কোনো 2 3 4 5 এরকম ভ্যালু আসে তাহলে তো ওইটাই, আর যদি না আসে তাও ওইটাই, মানে যদি কোনো রাশি আসে তাও ওইটাই ঢাল, কিন্তু বিন্দু বসাইতে হবে আগে, মানে ডিফারেন্সিয়েশন করার পরে, মানে ডিওয়াই ডিএক্স বের করার পরে তোমার যে বিন্দুটা দেওয়া থাকবে, যে বিন্দুতে ঢালটা বের করতে বলবে, ওই বিন্দুটা বসাই দিতে হবে। দেখো আমরা জাস্ট এক লাইন করব, y স্কয়ার ইকুয়াল টু 4x, এটাই দেওয়া আছে না, তো ডিফারেন্সিয়েশন করো, হ্যাঁ y স্কয়ার কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, y স্কয়ার, এটা কিন্তু ফাংশন আকার আছে, তাহলে x কে যদি ফাংশন আকারে ধরি x এর মতো, তাহলে হবে 2x, 2y 2x তো আসলে into ওরকম x এর 2y, ফাংশন না, তার মানে dy হ্যাঁ এটা dy dx বাই হয়ে যাবে। আবার dx। আবার 4 এ x কে যদি করি তাহলে 4 এ তো কম কনস্ট্যান্ট চেঞ্জ হবে না, আর x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হয়, 1 হয় না, 1, এই হ্যাঁ তো। তাহলে dy dx এর মান কত আসতেছে, এই 2x ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 4a বাই 2x না, 2 2 কাটাকাটি করো, হ্যাঁ থাকে 2, তার 2, মানে dy dx সমান সমান 2a বাই 2 x, বাই x। এটা হলো ঢাল। কিন্তু কোন বিন্দুতে বের করতে বলছে, at স্কয়ার টু at, তো এখানে বসাই দাও, এই যে at স্কয়ার কমা 80 2at, এই বিন্দুটা বসাইতে বলছে, তাই তো? তো এইখানে বিন্দুটা বসাই দাও, এটা তো ঢালি, এটা সমানই তো এটা, এইখানে বিন্দু বসাইতে হবে, তাহলে এই যে dy dx সমান সমান হবে এই যে 2 ইন্টু a, x এর জায়গায় কত বসাবা, at স্কয়ার, এই যে a t স্কয়ার, তাহলে a a কাটা, তাই কত 2 বাই t স্কয়ার, এই যে 2 বাই t স্কয়ার, এডি অ্যান্সার। এখানে বলতে পারো যে ভাই y এর তো কোনো মান বসানো লাগলো না, হ্যাঁ y এর মান বসানো, সরি একটু বলেছি,
এটা তো ওয়াই, এটা ওয়াই না এটা? হ্যাঁ এটা ওয়াই। এই যে ওয়াই স্কোয়ার, এক্স তো এটা তো করতে হবে, তাহলে টুয়াইস এক্স এর মতো আমি এক্স লিখে ফেলছিলাম, 2y ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে কত হলে এটা ওয়াই হবে? তো ওয়াই হলে তাহলে ওয়াই এর মান 280, তাহলে 280 বসাতে হবে, সরি 280। তাহলে এ কাটা 2 কাটা থাকলে কত 1/t, তাহলে 1/t। বুঝছো? অঙ্ক আগের মতোই, ডাল বের করে বিন্দুটা বসাবো, বুঝছো না? হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো একের এক তো করছি আমরা, নাকি একের এক করি নাই মনে হয়? না দেখো আমরা একের করি নাই একটা তো। কমন, একের একটা খুবই ইম্পর্টেন্ট। ফাংশনটা আগে লিখি আমরা। এটাও কি বের করতে বলছে বলো তো, আগে ইকুয়েশনটা পড়ি আমরা। এত বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল বের করো, ঢাল বের করতে বলছে। কিন্তু বিন্দু দেওয়া আছে বলতো? হ্যাঁ বিন্দু দেওয়া আছে, বাট একটু আকার ইঙ্গিতে দেওয়া আছে। কিভাবে? যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে। আচ্ছা বলতো, যদি কোনো একটা রেখা এক্স অক্ষকে ছেদ করে, যদি কোনো রেখা এরকম এক্স অক্ষকে যদি ছেদ করে, তাহলে বলতো এটা হলো এক্স অক্ষ। এই এক্স অক্ষের হুম, মধ্যে বলতো এই যে বিন্দুটা, এই বিন্দুটার কোন মানটা বলতো শূন্য হবে? মানে এই বিন্দুটার ওয়াই এর কোন মানটা, মানটা শূন্য হবে, ভোজের মান নাকি কোটির মানটা? কোটির মানটা শূন্য হবে, কোটির মান। তাই তো? তার মানে এই জিনিসটা কিন্তু আসলে আমাদের দেওয়া আছে, দেখো না? বক্ররেখাটা যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সকল বিন্দুতে ঢাল বের করতে হচ্ছে। তাহলে ওই সকল বিন্দুতে যদি ঢাল বের করতে বলে, তাহলে ওই সকল বিন্দুতে বলতো কিসের মানটা শূন্য হবে? ওই সকল বিন্দুতে কোটির ওয়াই এর মান। মানটা শূন্য, কোটির মানটা শূন্য। এটুক তো বুঝছি। তার মানে বিন্দুটা একদম হুম, সরাসরি দেওয়া নাই, কিন্তু ওরা ক্লু আকারে দিছে, মানে ক্লু সরাসরি বলে না, যে ক্লু আকারে দিছে যে যে বিন্দুতে রেখাটা ছেদ করবে এক্স অক্ষকে ওই বিন্দুতে ঢাল বের করতে বলছে। তার মানে যেহেতু এক্স অক্ষকে ছেদ করবে যে বিন্দুতে, ওই বিন্দুতে তো কোটির মানটা শূন্য, তার মানে ওয়াই এর মানটা আমাদের জানা, এক্স এর মানটা মনে হয় জানা না। না জানা থাকলেও সমস্যা নেই, আমাদের ওয়াই মানটা জানলেই আরাম। তো তাহলে আমরা এক কাজ করি, আগে আমরা আমাদের গিভেন ইকুয়েশনটা লিখে নিই। এক্স প্লাস ওয়ান দেওয়া আছে ইন্টু এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস থ্রি দেওয়া আছে। তো আমরা এটা কিন্তু নর্মাল ফরম্যাটে নিয়ে আসি। এটাকে সূত্র পড়ছে না, দাও তো। এ প্লাস বি এ মাইনাস বি কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে অথবা তুমি নর্মাল হয়ে তো গুণ করতে পারো, গুণ করলে তো একটাই আসবে, এক্স স্কোয়ার মাইনাস হুম, ওয়ানই আসবে। দেন এটা গুণ করো, এটা গুণ করলে কত আসবে? এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। বুঝলা? হ্যাঁ তার মানে এইটা আমাদের আসলো ক্যালকুলেশন করার পরে। মানে ওরা একটু অন্যভাবে দিয়ে দিছে, বাট তুমি সবসময় গুণ টুন করে এরকম ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করবা। তো এখন ডিফারেন্সিয়েশন শুরু করো। আচ্ছা আগে বিন্দুটা বের করে নিয়ে আগে, আসলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত, স্থানাঙ্ক কিভাবে বের আগে করবো বের বলো তো? করতে হবে। এই বক্ররেখাটা মনে করে এইটা, এই যে যে বক্ররেখাটা গেল, এই বক্ররেখার ইকুয়েশন এইটা, y ইকুয়াল, এই যে y ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। তো এই ইকুয়েশনের, এই ইকুয়েশনটা যে আমাদের এক্স অক্ষকে যে ছেদ করলো, তার মানে এই এক্স অক্ষকে ছেদ করার কারণে এই ছেদ বিন্দুতে কোটির মানটা শূন্য, y এর মানটা শূন্য, বাট এক্স এর হ্যাঁ তো একটা মান আছে। হ্যাঁ। তো হুম, এই এক্স এর মানটা আমরা কিভাবে পাবো বলতো? এই y এর মানটা যদি শূন্য না, এই রেখা যেহেতু এক্স অক্ষকে ছেদ করছে এবং এই বিন্দুর কোটির মানটা শূন্য, আমি এই ইকুয়েশনে যদি y এর মানটা যদি বসাই দেই শূন্য, তাহলে যে এক্স এর মানটা পাবো তাহলে আসলে আমরা সেই এক্স এক্স এর এর মান মানটা পেয়ে হচ্ছে যাব। এটা না? হ্যাঁ এই তো। তাহলে আমরা আগে এক্স এর মানটা বের করে নেই। তাহলে আমি এখানে y এর মানটা শূন্য বসাইলাম, শূন্য বসে আমি একটু সোজা করে লিখতেছি। আচ্ছা সোজা করে লেখার আগে আমি আরেকটা কাজ করে ফেলছি, দেখো। আমি এইটা লিখতেছি, যে এটা আগে এইটা লিখতেছি, দেখো। এক্স এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য লেখা যায় না? ওই যে ওয়ার মানটা শূন্য বসালাম, মানে আগে আমি গুণ করলাম না, গুণ করার আগে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য, মানে ওয়ার মানটা শূন্য বসালাম গিভেন ফাংশন থেকে। এটা থেকে আমি আগে মনে কর গুণ করলাম না, এটা একটু পরে আসতেছি আমি। আগে আমরা এক্স এর মানটা আগে বের করতে হবে, এটা থেকে এক্স এর মানটা বের করলে ইজি হবে। তো এক্স বা এটা সমান আমি তাহলে ওয়ার মানটা শূন্য বসাই দিলাম। তো একটা কথা কি মনে আছে তোমাদের, যে এরকম যে কতগুলা রাশি যদি এরকম যোগ বিয়োগ আকারে থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে প্রত্যেকটা টার্ম সমান শূন্য লেখা যায়? এই যে হ্যাঁ মিডিল টার্মের মতো, মিডিল হ্যাঁ টার্মে হ্যাঁ আমরা কি হ্যাঁ, করি দেখো তো, এই উৎপাদক এই দুইটা বিশ্লেষণ গুণ এটাতে আকারে ছিল, দেখো শূন্য ছিল, বলবো। আমি এইটা সমান শূন্য লিখতে পারছি, এটা সমান শূন্য ওটা লিখতে পারছি। সমান শূন্য যদি লিখতে আরো পারবো। থাকতো আমি আবারও ওটা শূন্য সমান লিখতে পারতাম। তো শূন্য এখানে লিখতাম। তিনটা আছে, তাহলে আমি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু শূন্য লিখতে পারবো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য লিখতে পারবো,
এক্স মাইনাস 3 হুম, সমানও 0 লিখতে পারবো, তিনটা আলাদা আলাদা। তাহলে এখান থেকে আমি এক্স এর মান কত পাচ্ছি? -1। এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? 1। এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি? 3। তার মানে আমি তিনটা মান পাচ্ছি এক্স এর। কয়টা মান পাচ্ছি? তিনটা এক্স এর তিনটা মান পাচ্ছি। তার মানে বিন্দুগুলা কয়টা পাবো বলতো? বিন্দু তিনটা পাবো। ঠিক তিনটা আছে? পাবো আমরা। তাহলে একটা বিন্দু কি হবে? -1, আর ওয়াই এর মান সবসময় কি হবে? 0 হবে। কেন 0 হবে জিরো ওয়াই এর মান হবে সবসময়? কারণ কারণ এক্স এর উপর ছেদ বক্ররেখাটা এক্স করছে। অক্ষকে ছেদ করছে। যে -1, 0 একটা বিন্দু, আরেকটা হচ্ছে 1, 0 একটা বিন্দু, আরেকটা হচ্ছে 3, 0 একটা বিন্দু। এই তিনটা বিন্দুতে কি বের করতে হবে আমাদের? ঢাল বের করতে হবে। এই তিনটা বিন্দুতে কি করতে হবে? ঢাল বের করতে হবে। তো আর তো কেউ আটকাইতে পারবে না আমাদের ঢাল। বিন্দু পাই গেছে, ঢাল বের করব। এখন আমি এই যে এই লাইনে আসলাম। তো আমাদের ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের এরকম একটা ইকুয়েশন আনা দরকার। ঠিক আছে? আমি তো এরকম এই যে গুণ করলাম, এই যে প্রত্যেকটাকে গুণ করে আমি এই ইকুয়েশনটি নিলাম। এখন আমি ডিফারেন্সিয়েশন করব, দেখো। তো আমি যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশনটা অপর পেজে করি। ঠিক আছে? আমি একটু দেখে নেই। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, দেখো, y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এক্স প্লাস 3, মাইনাস এক্স প্লাস 3, তাই তো? তো এটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে তো সরাসরি এটি হবে, কারণ এর উপরে কোনো স্কয়ার হুম, কিউব অথবা কোনো ফাংশন আকারে নাই। কিছু না। তাহলে dy dx ই হবে। তো এই যে এটাকে তাহলে করা শুরু করি, তাহলে x কিউব কে করলে কত আসবে? 3 3x এক্স স্কয়ার স্কোয়ার মাইনাস 3x স্কয়ার কে করলে আসবে, 3 তো কনস্ট্যান্ট 3 থাকবেই, এক্স তো x স্কয়ার কে করলে আসবে টুয়াইস x। হ্যাঁ, 6x একবারে লিখতে পারবো। হ্যাঁ, তো মাইনাস x কে করলে 1, আর 3 কে তো করলে 0। ঠিক আছে? তাহলে dy হ্যাঁ dx সমান সমান আমাদের আসবে 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1। ঠিক আছে? এখন আমি কি করব? এটাই তো ঢাল, তাই না? হুম হুম এটাই হচ্ছে ঢাল। ঢাল কোনটা? এইটা সমান এইটা, এইটাই ঢাল। এখানে আমার তাহলে কি করতে হবে? ওই যে বিন্দুগুলা, কোন কোন বিন্দুতে ঢাল বের করতে বলছে? একটা -1, 0, আরেকটা হচ্ছে 1, 0, আরেকটা হচ্ছে 3, 0। 3,0 3, 0 এই বিন্দুতে ঢাল বের করতে বলছে। তো আমরা এক থেকে বের করে ফেলি। এই যে ইংলিশে লিখতেছি, মনে করো at -1, 0, মানে এত বিন্দুতে dy dx হচ্ছে, তাহলে x এর মান হচ্ছে -1। তো এখানে যদি -1 বসাও, একটা প্রথমে দেখাই, ইন্টু -1 হোল মাইনাস স্কয়ার মাইনাস 6 ইন্টু -1 -1, তাহলে কত আসতেছে বলতো? 3 প্লাস 6 মাইনাস 1, তাহলে কত আসতেছে? 6 থেকে 1 বিয়োগ করো 5, মানে 8। একটা ঢাল পেলাম আমি 8। আবার at 1, 0 তে dy dx সমান আমাদের আসবে 3 ইন্টু 1 স্কয়ার মাইনাস 6 ইন্টু 1 মাইনাস 1, তাহলে সেম কত আসতেছে? আবার 3 মাইনাস আচ্ছা না 6 মাইনাস 1। 8 না এটা আসবে তোমার মাইনাস আসবে যদি এখান এখানে থেকে বিয়োগ করি মাইনাস 4, 7 -2 আসে। -4 -2, তাই না? এই -3 -4, সরি -4, হ্যাঁ -4। -4 আসবে তো স্যার। হ্যাঁ হ্যাঁ, -4। তারপরে আমরা আরেকটা বিন্দু আছে 3, 0। আচ্ছা দাঁড়াও, রেকর্ডটা মনে হয় স্যার ডিসকন্টিনিউ হচ্ছে হয়ে তো। গেছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, হ্যাঁ হইতে পারে এখন আবার ডিসকানেক্ট হয়ে যেতে পারে। দেখ, তো তাহলে at 3, 0 তে তাহলে dy dx হবে, পারবা না বাকিটুক? বাকিটুক হুম বলতে ওই যে মানটা বসাবো, তাল শেষ, এটাই। তো গেলে আমরা ঝটপট আরেকটা অঙ্ক দেখব। আচ্ছা, তাহলে একের সবগুলা পারবা না? হ্যাঁ এখন 2 এ আসো, টাইপ 2। নিম্নলিখিত বক্ররেখা সমূহের যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক নির্ণয় করা। স্থানাঙ্ক বের করতে বলছে। কি বের করতে বলছে? স্থানাঙ্ক। 2 নাম্বার টাইপের স্থানাঙ্ক বের করতে বলছে। তো বলতো, নিম্নলিখিত বক্ররেখা সমূহের যে সকল বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক বের করতে বলছে। তো এক্স অক্ষের যদি স্পর্শকগুলা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, ইমাজিন করো স্পর্শকগুলা যদি, মনে করো এটা হলো আমাদের রেখাটা, এটা হলো বক্ররেখাটা। তো মনে করো আমার এই বিন্দুতে স্পর্শক আঁকতে বলছে, অথবা এই বিন্দুতে। তো আমি একটা স্পর্শক আঁকলাম। এই স্পর্শকটা দেখে কি মনে হচ্ছে বলতো? এক্স অক্ষের সমান্তরাল না? এটা হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত বলো? যে কোনো রেখা হইতে পারে, বাট এক্স অক্ষের সমান্তরাল। তো ওইরকম এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল কত হবে বলতো? y আমাদের ঢাল ইকুয়াল মানে কি? m ইকুয়াল টু tan থিটা।
মানে ঢালের কথা আমরা ওই যে আগের ঢালের কথা বলতেছি আমরা। তাহলে m = tan থিটা। তো বলতো এটি মনে করো স্পর্শকটা, এই যে বক্ররেখা, এটা এই বক্ররেখার মনে করো এই বিন্দুতে এই রেখা এই স্পর্শকটা আমি মনে করো আমি আঁকলাম। তো এই স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষের মনে করো সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখা হোক, স্পর্শক হোক, যাই হোক না কেন, এক্স অক্ষের সমান্তরাল রেখাগুলোর ঢাল কত হয়? ঢাল মানে আমরা কি জানি? m = tan থিটাও জানি, আবার এটা তো জানি, ঠিক আছে, dy dx এটা তো জানি, ঠিক আছে। ঢাল মানে তো অনেক ভাবে বের করা যায়। আমরা যদি এইভাবে একটু বের করার চেষ্টা করি যে m = tan থিটা, তাহলে tan থিটা কত বলতো? এক্স অক্ষের সমান্তরাল রেখার অ্যাঙ্গেল কত থিটা হয়? হবে যে 0। এখানে এই তো জিরো। কারণ কোন এক্স অক্ষের সমান্তরাল সকল রেখার অ্যাঙ্গেল জিরো হয়, কারণ তারা এক্স অক্ষের সাথে কোনো অ্যাঙ্গেল তৈরি করে না, তারা কোন এক্স অক্ষের অ্যাঙ্গেল তৈরি সমান্তরাল। করে? তার মানে ঢাল হচ্ছে শূন্য। ঢাল কত আসবে? 0। না, ঢাল কি শূন্য আসবে? হ্যাঁ, ঢাল শূন্য না, আসবে। হ্যাঁ, tan 0 ডিগ্রি হ্যাঁ, ঢাল ঠিকই তো শূন্য আছে। আসবে। হ্যাঁ, tan 0 ডিগ্রি মানে 1। হ্যাঁ, তাহলে আমাদের ঢাল হচ্ছে মানে জিরো। দেখো কোশ্চেনটা আবার পড়ো। আচ্ছা, নিম্নলিখিত বক্ররেখা সমূহের যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। স্পর্শক যেহেতু এক্স অক্ষের সমান্তরাল, তাহলে বলতো ওই সকল বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? জিরো হবে। 0 এক্স হবে। অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে স্পর্শকের ঢাল শূন্য হবে। তাহলে ঢালের মানটা কিন্তু আমাদের জানা, তার মানে ডিওয়াই ডিএক্স এর মানটা জানা। ডিওয়াই ডিএক্স সমান কত হবে? শূন্য হবে। মানে স্পর্শকের ঢাল সমান শূন্য হবে। তাহলে আমরা কি করবো জানো? ওই স্পর্শকের ঢালটা বের করে শূন্য বসাই দিই। তারপর এটা সব সমাধান করলে আমি বিন্দুটা পাই যাবো। বুঝছো? তাহলে আমরা 1 নম্বর অঙ্কটাই করি। দেখো এখানে আমাদের বক্ররেখাটা দেওয়া আছে x = x³ - 3x + 2। ঠিক আছে, এখান থেকে কিন্তু অঙ্ক আসেই অর্ধেক। তো এইটা আসে, তাহলে আমরা ঢালটা আগে বের করে ফেলি। তাহলে ওয়াই, এটা তো কোনো স্কোয়ার লন আবিজাবি কিছু নাই, তাহলে ডাইরেক্ট মেন ফাংশন। তাহলে ডিডি ডিএক্স ডিওয়াই, এটাকে যদি করি তাহলে 3x হবে, মাইনাস এটা হবে কত 3, আর 2 কে করলে তো 0। এটাই হলো ঢাল। এটাই ঢাল না? কার ঢাল এটা? হ্যাঁ, স্পর্শকের ঢাল। কিন্তু স্পর্শকের ঢাল তো শূন্য। কেন শূন্য? কারণ কোশ্চেনই বলে দেওয়া আছে যে স্পর্শকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স সমান্তরাল। অক্ষের সমান্তরাল হলে তো ঢাল শূন্য হয়। তাহলে আমি এটা সমান শূন্য লিখতে পারি। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 3x - 3 = 0। তাহলে দেখো আমি 3টা যদি এই পাশে নেই তাহলে থাকে এটা। তাহলে x এর মান কত আসতেছে? 1। আমাদের কিন্তু বিন্দু বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা বিন্দু। 1 এর মান মানে x এর মানটা পাইছি। x এর মানটা যদি পাই তাহলে তাহলে y এর মানটা কিভাবে পাবো বলো? y এর মানটা কি? আচ্ছা, এখানে একটু মনে ভুল হয়েছে, দাঁড়াও। x³ কে করলে হবে 3x², 3x স্কয়ার তাই হবে। না? হ্যাঁ, 3x²। তো 3x² করলে তাহলে কত আসে? x² = 1 আসে। তাহলে x এর মান কত আসবে বলো তো? +-1 রুট করলে, তাই না? এনে প্লাস মাইনাসটা দুইটাই নিতে হবে, মানে প্লাসও নিতে হবে মাইনাস নিতে হবে। এটা তো বুঝছো? x² = 1 সমান কেমনে x = +-1 আসে? ওই যে রুট করতে হয়, এই যে √1। রুট ওভারের আগে কি দেওয়া লাগে? নরমালি প্লাস মাইনাস প্লাস দেওয়া লাগে, মাইনাস। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেই না। বাট এই ক্ষেত্রে স্থানাঙ্কের যে অঙ্কগুলো আছে আমাদের, এই স্থানাঙ্কের অঙ্কগুলোতে প্লাস মাইনাস গুলো খুবই বড় একটা ম্যাটার করে, এখানে আমাদের দেওয়া উচিত। তাহলে আমি এখানে মান পাবো +-1, এই যে x এর মান পাচ্ছি +-1। এখন আমি y এর মানটা কেমনে পাবো? আমাদের তো স্থানাঙ্ক বের করতে হবে। তো আমরা x এর মানটা পাই গেছি, এখন তাহলে y এর মানটা কেমনে পাবো? এই যে যে বক্ররেখা, এই বক্ররেখার মধ্যে x এর মান বসাই দিলে তো আমি y এর মানটা পাচ্ছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি একবার x এর মান +1 বসাবো, y এর একটা মান পাবো। আরেকবার -1 বসাবো, y এর আরেকটা মান পাবো। তো বসাই দেই। তো আমি যদি +1 বসাই, x সমান যদি 1 বসাই, x সমান যদি 1 বসাই তাহলে আমি y এর সমান পাবো তাহলে 1 - 3 + 2। তাহলে কত আসতেছে? তাহলে আসতেছে আমাদের 0 আসতেছে না? হ্যাঁ, 0 আসতেছে। আবার x = যখন -1 তখন y = কত আসতেছে? তাহলে -1 হোল কিউব -3 * -1 + 2। তাহলে কত আসতেছে? -1 এর উপরে যদি 3 পাওয়ার দাও, মানে বিজোড় সংখ্যক পাওয়ার যদি দাও, তাহলে মাইনাস মাইনাসই থাকে। তাহলে -1 মাইনাসে মাইনাসে +3 + 2। তাহলে কত আসতেছে? 3 আর 2 এ 5, 5 থেকে 1 বিয়োগ করলে 4। এই যে, তাহলে y এর মানে আমি একটা পাইলাম 0, y এর মানে আরেকটা পাইলাম 4। তাহলে আমার একটা বিন্দু হচ্ছে যখন আমি x এর মান 1 বসাইছিলাম তখন y এর মান পাইছি 0। তার মানে আমাদের বিন্দুগুলা হচ্ছে x, y = 1, 0 একটা। আরেকটা হচ্ছে যদি আমি x এর মান -1 বসাইছিলাম যখন, তখন y এর মান ছিলাম 4। তাহলে এই যেটা, এই দুইটা বিন্দু নির্ণীয় বিন্দু। বলো অঙ্কটা বুঝলা কিনা? স্যার প্রথম দিকে আবার আরেকটু ওভারভিউ দেন।
তো এটা হচ্ছে তোমার কোশ্চেনটা বলছে কি জানো, যে কতগুলা বক্ররেখা আমাদের দেওয়া আছে, তো এই বক্রগুলা তুমি যখন আঁকবা দেখবা যে যেভাবে হোক আঁকলাম আমি। আঁকানোর পরে বললো যে এমন কিছু বিন্দুতে স্পর্শক আঁকাও, মানে এই যে বক্ররেখাটা মনে করো, বলো যে এই বক্ররেখার এমন কিছু বিন্দুতে স্পর্শক আঁকাও যে সকল বিন্দুতে স্পর্শক আঁকাইলে স্পর্শকগুলো এক্স অক্ষের সমান্তরাল হয়। কি বললো? আমাদের কিছু বক্ররেখা দিয়ে বললো কি এই বক্ররেখার এমন কিছু বিন্দু আছে যেগুলাতে স্পর্শক যদি আঁকো তুমি, সেই স্পর্শক গুলা এক্স অক্ষের সমান্তরাল হয়। আর এক্স অক্ষের সমান্তরাল হওয়া মানে আমরা বুঝবো যে তাহলে স্পর্শক গুলোর ঢাল শূন্য। তো আমি কি করলাম, সুন্দর মতো আগের প্রসিডিউরে আমি ঢালটা বের করে ফেললাম। তো তাহলে এই ঢাল সমান কি, আমি শূন্য বসাইতে পারি। তো শূন্য বসাই দিলে পরে তো একটা ইকুয়েশন পেলাম, ওই ইকুয়েশনটা সলভ করলাম, এক্স এর মান পাইলাম। দেন ওই এক্স এর মানটা আবার যদি আমি বক্ররেখায় যদি বসাই দিই তাহলে ওয়াই এর মানও পাচ্ছি, তাহলে ওই এক্স ওয়াই এর মান নিয়ে তো আমরা বিন্দুগুলা পাই। তার মানে ওই বিন্দুতেই হচ্ছে এই যে 1,0 আর -1,4, এই সকল বিন্দুতেই হচ্ছে আসলে ওই যে যে ঢালটা আমাদের কথা বললো ওই ঢালটার এক্স অক্ষের সমান্তরাল হয়, মানে ঢালটা শূন্য। স্পর্শকটা এই দুই বিন্দুতে যদি তুমি আঁকো, মানে ওই বক্ররেখার উপরে এই দুইটা বিন্দুতে তুমি যদি স্পর্শকটা আঁকো, সেই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়, তার মানে ঢালটা শূন্য হয়। বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা আসি 3 নাম্বার টাইপে। 2 নাম্বার টাইপে সবগুলো অঙ্ক এক। 3 নাম্বার টাইপে যদি আমরা আসি, যে নিম্নলিখিত রেখা সমূহের যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব হয়। দেখছো, এটা হচ্ছে লম্বের কথা হচ্ছে, ওইটা ছিল কি এক্স অক্ষের সমান্তরাল। 3 নাম্বার টাইপে বলছে এক্স এর উপর লম্ব। কথা একই, কোশ্চেন একই। তো এক্স অক্ষের উপর লম্ব মানে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের উপর লম্ব মানে কি, কার সমান্তরাল বলতো? এটা যদি ওয়াই একটা এর রেখা হয়, এটা সমান্তরাল। হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। আমি একটা রেখা আঁকাইলাম, এই রেখাটা বলতো এক্স অক্ষের উপর লম্ব না? এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হুম। করছে, এই যে এবি রেখাটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, বাট কার সমান্তরাল? ওয়াই এর সমান্তরাল। এই যে ওয়াই এর সমান্তরাল। এটাই বলছে যে আমাদের কিছু বক্ররেখা দেওয়া আছে, যে ওই বক্ররেখার কোন কোন বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকো, সেই স্পর্শক গুলা এক্স অক্ষের উপর লম্ব হবে, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল হবে। দুইটা কথাই থাকতে পারে। ওয়াই অক্ষের সমান্তরাল যে কথা, এক্স অক্ষের উপর লম্ব হওয়া কথাটার মানে একই। তার মানে আমাদের কিছু বক্ররেখা দিয়ে বলছে যে এই বক্ররেখার কোন কোন বিন্দুতে স্পর্শক আঁকলে সেই স্পর্শক গুলো এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের উপর লম্ব হবে অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তো কোন কোন বিন্দুতে, ওই সকল বিন্দুগুলা বের করতে বলছে। ঠিক আছে? তো মনে করো, সাপোজ মনে করো যে এটা হচ্ছে আমাদের বক্ররেখা, এটা হচ্ছে বক্ররেখাটা। তো তোমাকে বললো যে এই বিন্দুতে তুমি যদি একটা স্পর্শক আঁকো, বলতো এই বক্ররেখার স্পর্শক যদি আঁকো, বলতো এই স্পর্শকটা কি, এক্স অক্ষের উপর লম্ব না? হ্যাঁ। এক্স অক্ষের উপর লম্ব আবার ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। কিন্তু তুমি যদি এই 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 বিন্দুতে যদি স্পর্শক আঁকো, বলতো এই বিন্দুতে স্পর্শক আঁকলে এরকম হবে, এটা কি এক্স অক্ষের উপর লম্ব হবে এই স্পর্শকটা? মানে এই বিন্দুতে যদি আঁকো, না, এটা এক্স অক্ষের উপর লম্ব হবে না, তাহলে এই বিন্দু নেওয়া যাবে না। আমাদের ওই সকল বিন্দুই বের করতে